স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের আজকের এপিসোডে প্রতিবন্ধী সন্তানদেরকে নিয়ে একটি পরিবারের সাহসী পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরতে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রাজধানীর জিগাতলার মনেশ্বর রোডে। দর্শক, ধৈর্য নিয়ে নিষ্ঠা সহকারে কাজ করলে এই প্রতিবন্ধী সন্তানদের যে কতটা উন্নতি হতে পারে সেটাই প্রমাণ করেছেন এই এলাকায় বসবাসকারী এক দম্পতি। দর্শক, পরিচিত হব তাদের সাথে এবং জানব কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন তারা। চলুন দর্শক আমার সাথে রাজধানী জিগাতলার মনেশ্বর রোডে। দু হাত বাড়িয়ে দাও প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দী নয়, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তীব্র মাত্রার সেরেব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন যমজ দুই ভাই মোহাম্মদ আল রাফি হোসেন রেফাত এবং মোহাম্মদ আহসানুর হোসেন রেহান, এবং দুজনই তীব্র মাত্রার সেরেব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন। রেফাত এবং রেহানের বাবা প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মা রেহেনা আক্তার। রেফাত রেহানের একটি ছোট বোন আছে, নাম আদিবা। দর্শক, তীব্র মাত্রার সেরেব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন যমজ দুই ভাই রেফাত এবং রেহানের এই বিশেষ জীবন যাপনের কথা তুলে ধরতে, তাদের এই বিশেষ পথ চলার চ্যালেঞ্জগুলো জানাতে এবং তাদের ইচ্ছাগুলো শুনতে এবং আপনাদেরকে শোনাতে আজ আমি চলে এসেছি রেফাত রেহানের কাছে। এখন কথা বলবো তাদের সাথে, তবে তার আগে চলে যাব রেফাত রেহানের আদরের ছোট বোনের কাছে। শুনবো রেফাত এবং রেহান যমজ এই দুই ভাইকে নিয়ে ছোট বোনটির ভাবনার কথা। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপে। সুপ্রিয় দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে কথা বলবো সেরেব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন দুই ভাই রেফাত এবং রেহানের আদরের ছোট বোন আদিবার সাথে। আদিবা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করছো এখন? এখন আমি
পড়াশোনা করছি। কি পড়ছো? আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। কোন কলেজে পড়ো? বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। পড়াশোনার পাশাপাশি কি করা হয় আদিবার? পড়াশোনার পাশাপাশি আমি বিএনসিসিতে যুক্ত আছি। তাছাড়া আমি অনলাইনে কিছু কাজকর্ম করছি, যেমন ফটোগ্রাফিতে আছি, তারপর ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং কিছু করি একটু মাঝে মাঝে, এরকম অনেক কিছু আছে। ভাইদের সাথে আদিবার সময় কিভাবে কাটে? অনেক কিছু করে কাটে তাদের সাথে, বেশিরভাগ সময় গল্প করে কাটে। আমি বই পড়তে পছন্দ করি অনেক, এবং আমার রেহান ভাইয়া অনেক বই পড়তে পছন্দ করে, সো আমাদের সাথে বই নিয়ে অনেক কথাবার্তা হয়। তাছাড়া রিফাত ভাইয়ের সাথে হচ্ছে কিছু কেনাকাটার জিনিসপাতি নিয়ে অনেক কথাবার্তা হয়, এই আর কি, এইসব নিয়ে কথা টাইম কেটে যায় অনেক। তোমার বড় দুই ভাই সেবারেল পলসি বৈশিষ্ট্য সম্পন্ন, তাদের এই সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাটা কি কখনো বাধা হয়ে দাঁড়ায় তোমাদের তিন ভাই বোনের এই আড্ডা, আনন্দ, হাসি? না, কখনোই না। এইগুলো আসলে আমাদের আড্ডাতে কখনো বাধা হয় না। আদিবার, তোমার তো অনেক বন্ধু আছে, তো বন্ধুরা কি জানে যে তোমার দুইটা ভাইয়া বিশেষ চাহিদা সম্পন্ন? জি, সবাই জানে। জি। তারা কি বলে? তারা মনে করে যে হচ্ছে আমি, মানে আমার ভাইরা অনেক সাহসী এবং তারা অনেক ট্যালেন্টেড, যেহেতু তারা জানে আমার ভাইয়েরা কত ভালো রেজাল্ট করেছে এর আগে, এবং আমার ভাইয়াদের প্রতি, আমার প্রতি তারা অনেক প্রাউড আর কি। আচ্ছা, আর আদিবা দুই ভাইয়া এই যে এখন যে অবস্থানে এসেছে, এই বিষয়টা ছোট বোন আদিবাকে কতটা গর্বিত করে? আমাকে অনেক গর্বিত করে, কারণ আমি দেখি যে হচ্ছে অনেকেই তাদের পড়াশোনা নিয়ে এতটা ভালো ইতে আসতে পারে না। যেমন রেহান ভাইয়া তো অ্যাডমিশন পরীক্ষা অনেক ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট করেছিল, আর তাছাড়াও ওর নর্মালি পড়াশোনাতে অনেক ভালো। রেফাত ভাইয়াও অনেক ভালো, এবং তারা আমার পড়াশোনা নিয়ে হেল্প করে। যখন আমি দেখি যে আমি ম্যাথতে পারতেছি না বা করতে পারতেছি না, তখন তারা আমাকে সলভ করে দেয়। অ্যান্ড তাছাড়া আমি যখন আমার ভাইদের নিয়ে গল্প করি আমার ফ্রেন্ডদের সাথে, আমার অনেক প্রাউড লাগে যে আমার ভাই আছে অনেক ভালো, ওরা অনেক ট্যালেন্টেড। আমার অনেক ভালো লাগে ওদের নিয়ে কথা বলতে। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। তুমি যখন এত গর্বের সাথে দুই ভাইকে নিয়ে কথা বলছো, তাদের এই অর্জনগুলো জানাচ্ছ আমাকে, আমারও খুব ভালো লাগছে। তোমার আনন্দটা আমাকেও ছুঁয়ে যাচ্ছে। আদিবা, দুটো ভাই বিশেষ চাহিদা সম্পন্ন, এটা সব পরিবারে থাকে না। স্বাভাবিকভাবে এই পরিবারগুলোর জীবনযাপনটা একটু অন্যরকম। মা বাবাকে অনেক বেশি সময় দিতে হয় বড় দুই ভাইয়াকে, যেহেতু ওদের বিশেষ চাহিদা রয়েছে। সেক্ষেত্রে আদিবাকে কি একটু সময় যেটা দেয় মা বাবা, সেটা থেকে আদিবা খুশি, নাকি আর একটু বেশি দিলে খুশি থাকতো বেশি? আমার মনে হয় যে আমার মা বাবা আমাদের তিনজনকে সমানভাবে ভালোবাসে, এবং আমি এটা কখনোই দেখি নাই যে হচ্ছে আমার মা বাবা আমাকে বেশি টাইম দিচ্ছে বা আমার ভাইয়াদের বেশি টাইম দিচ্ছে, এরকম কখনোই হয়নি। মা বাবাকে সাহায্য করে কি আদিবা? জি, অবশ্যই, সবসময়ই। কোন কোন কাজে সাহায্য করে আমি শুনতে চাই। যেমন ভাইয়াদের নিয়ে বাইরে গেলে এটা বেশি হয়, যেটা হচ্ছে ভাইয়াদের নিয়ে মুভ করতে একটু প্রবলেমস হয়, কারণ ভাইয়ারা হচ্ছে হুইল চেয়ার যেহেতু নিতে হয়, সব জায়গায় তো আর যাওয়া যায় না। সো আমি ট্রাই করি যে হচ্ছে যেরকম জায়গায় যাওয়া যায় সেখানে যেন আমার ভাইয়াদের নিয়ে মুভ করতে মা বাবার যেন কোনো প্রবলেম না হয়। তাছাড়া মা বাবা এখন তো বাইরে ঘুরতে যায়, অবভিয়াসলি তারা অনেক ঘোরাফেরা করতে পছন্দ করে, উৎসাহ দেয় যে তোমরা যাও, ঘুরতে যাও। কারণ আমি জানি যে আমার ভাইয়ারা যখন ছোট ছিল বা আমি যখন ছোট ছিলাম, আমার মা বাবা অনেক কম ঘোরাফেরা করেছে, তাই আমার উৎসাহ যে এখন মা বাবা যখন যায় তখন আমি ভাইয়াদের খেয়াল রাখি। বাসায় যখন কোনো কাজ করতে হয় সেটা আমি ট্রাই করি যে আমার সাধ্যের মধ্যে সব কিছু ঠিকমতোভাবে করার। ভাইয়াদের কাজে কি কি সাহায্য করে আদিবা, আমি একটু শুনতে চাই। ভাইয়াদের নর্মাল মানে ডেইলি কাজে আমি যতটা পারি হেল্প করি, যেমন খাবার দাবার দেওয়ার সময় হেল্পটা করি, তারপরে তাদের বিছানা গুছিয়ে দেওয়া এটুকু হেল্প করি, কাপড় চোপড় যদি এগিয়ে দিতে হয় সেটা আমি হেল্প করে দিই। আরও মানে যে কাজে ওরা আমার কাছে হেল্প চায় আমি করি, আর যেটা আমার মনে হয় যে আমার ওর হেল্প লাগবে সেখানে আমি হেল্প করি। গুড। বড় ভাইয়ারা ছোট বোনকে কোন কোন কাজে সাহায্য করে বা কিভাবে হেল্প করে? আমি পার্সোনালি মানে গল্প লিখতে অনেক পছন্দ করি। এদিকে আমার ভাইয়ারা আমাকে অনেক সময় অনেক আইডিয়াস দেয়, যে আমি বলি যে আমার গল্পটার প্লটটা এরকম, আমাকে একটু হেল্প করো, আমি কী লিখবো। ওরা আমাকে অনেক প্লট আইডিয়াস দেয়। তাছাড়া হচ্ছে আমার পড়াশোনা নিয়ে অনেক হেল্প করে। আমার এসএসসি পরীক্ষার সময় রেহান ভাই আমার সব পড়া মানে লাইক হোম টিউটরের মতো বুঝিয়ে দিয়েছে সব। এমনি মানে আমি যদি কোনো ইচ্ছা থাকে বা চাওয়া থাকে, আমি যাই বলি যে হচ্ছে ভাই এটা আমার পছন্দ হয়েছে, কী করবো এখন, কিনে দিবা, এমনি করে মানে আমি মজা করে বলি। ওরা দেখি যে ওই 2 দিন পর বলে যে এই তুই কিনবি আসলে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, পরে দেখি আসলে কিনে দেয়। এরকম কি সব আমাদের মাঝখানে আর কি। সেই মুহূর্তগুলোতে কেমন লাগে, এই যে তুমি আবদার করেছো, বড় ভাইয়ারা তোমার আবদারটা পূরণ করেছে, সেই আবদার পূরণের মুহূর্তগুলো কেমন লাগে? অনেক ভালো লাগে যে আমার 2টা ভাই আছে এবং তারা আমাকে এরকমভাবে ভালোবাসে, আমার খুব ভালো লাগে। আদিবা, রেফাত রাহানের মতো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরা যে পরিবারগুলোতে আছে, তাদের যারা ভাই বোন, তাদের আসলে করণীয় কি এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের দেখাশোনার ক্ষেত্রে?
আমার মনে হয় যে যাদের পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে বা মানুষ আছে তাদের প্রতি বিশেষভাবে যত্নশীল হওয়া এবং তাদের সব কাজে হচ্ছে হেল্প করা, তাদেরকে এমন না যাতে তাদের ফিল হয়, তাদের যাতে এরকম না হতে ফিল হয় যে তারা আমার কোনো প্রবলেম হয়, তাদের যেন কোনো ফিল না হয় যাতে তাদের কোনো প্রবলেম আছে অ্যাকচুয়ালি। তাদেরকে সব কিছুতে যোগদান করানো, যুক্ত করা, কোনো কাজ করলে তাদেরকে একসাথে রাখা। অনেকেই অনেক সময় দেখা যায় কি তাদের ভাই বোন একটু ডিসেবলড বা এরকম সীমাবদ্ধতাকে মেনে নিতে পারে না। এটা আমার কাছে খুবই খারাপ লাগে যখন আমি এরকম দেখি। কিন্তু আমি চাই যে এরকম সবাই যারা আছে তারা যেন সবাই তাদের পরিবারে আপন মনে করে, তারা যেন কখনো নিজেদের পরিবারে না করে। আমার মনে হয় যে এর প্রতি বিশেষভাবে যত্ন নেওয়া এবং তাদের প্রতি মানে অ্যাটেন্টিভ হওয়াটা বেশি জরুরি। চমৎকার বলেছো তুমি, এবং খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা সম্পর্ক তোমাদের মধ্যে। অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবে তুমি। জি ধন্যবাদ। এখন চলে যাব রেফাত এবং রেহানের কাছে, কথা বলবো তাদের সাথে, জানবো তাদের ভাবনা, তাদের এগিয়ে যাওয়া, তাদের এই বিশেষ পথ চলার অভিজ্ঞতার কথা। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং গ্ল্যাম শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আমি এখন কথা বলবো আমাদের দুই সাহসী বন্ধু রেফাত এবং রেহানের সাথে। রেফাত এখন কি করছে? ডিজিটাল মার্কেটার হিসেবে এক এজেন্সিতে ঢুকছি। একটা এজেন্সিতে তুমি কাজ করছো? জি। কিভাবে কাজ করো তুমি এখানে? অনলাইনে কাজ করতে হয়। অনলাইনে কাজ করতে হয়। তো আমি আসলে মা বাবার সাথে আলাপ করে শুনছিলাম যে তোমাদের পড়াশোনা, তোমাদের এই পর্যায়ে আসা, এটা আসলে একদমই সহজ ছিল না, কিন্তু তোমরা পেরেছো। আসলে প্রতিবন্ধী যে জনগোষ্ঠী আছে আমাদের সমাজে, তাদের পথ চলাটা তো সহজ না। আর তোমাদের দুই ভাইকে তো ওয়াকার ব্যবহার করতে হয়, সে ছোটোবেলা থেকেই তো ব্যবহার করতে হচ্ছে। এই ওয়াকার ব্যবহার করে করে চলাফেরা করাটা অনেক কষ্ট। আজকে তুমি চাকরি করছো, কিন্তু এই পর্যায়ে আসতে তো অনেকগুলো পথ তোমাকে পাড়ি দিতে হয়েছে। স্কুলে পড়াশোনা করতে হয়েছে, কলেজে পড়াশোনা করতে হয়েছে, তারপর উচ্চশিক্ষা নিতে হয়েছে। এই যে এতটা পথ তুমি পাড়ি দিলে, সেখানে আসলে কি কি চ্যালেঞ্জ ছিল তোমার? প্রথম প্রাইমারি স্কুলে কেউ আমাকে ঢুকতে দিত না, কারণ আমরা হাঁটতে পারি না। সেই জন্য মনে করতো যে আমরা সহজে কিছু পারবো না। সেই জন্য আমাদের স্পেশাল স্কুলে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন প্রিন্সিপাল। তারপরেও ক্লাস 5 পাস করে ঠিকঠাক মতো। রেজাল্ট জিপিএ 5 থাকে। জিপিএ 5 ছিল রেজাল্ট? তারপরে 6-এ ভর্তি হওয়ার সময় আমাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভর্তি করার কথা পরীক্ষা দিয়েছিলাম। আমাকে ডিসকালিফাই করে, কারণ মাঝখানে একবার বাথরুমে যেতে হয়েছিল। হেল্প লাগতো তখন, সেই জন্য হেল্প লাগছিল। ভর্তি পরীক্ষা খাতায় রেড মার্ক করা হয়েছিল। কেন? কারণ আমার যে বাথরুমে নিয়ে যেতে হয়েছিল, সেই জন্য ভর্তি পরীক্ষা রেড মার্ক করার পরে যখন রেজাল্ট দেয় তখন ওর হয়ে যায়, কিন্তু আমার হয় না। এই যে ওই এক কারণে পরে মিনিস্ট্রি থেকে আবার ইন্টারভিউ হয়েছিল, কিন্তু মানে অন্তর্গত কোনো সমস্যার কারণে আমাদেরকে আর ওই স্কুলে ভর্তি করা নাই। পরে বিবেকানন্দ হাই স্কুল কলেজ থেকে আমরা 6 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করি, কলেজ শেষ করি আর কি। তারপর প্রিন্সিপাল স্যার খুব সাহায্য করেছেন। এখানে যাওয়ার পরে কিছু বন্ধু পাই, আলহামদুলিল্লাহ ওরা সাহায্য করে ভালো। আচ্ছা। এরপরে আমি যখন ভর্তি পরীক্ষা দিতে চাই যে উচ্চশিক্ষার জন্যে, তখন ভর্তি পরীক্ষার সময় বাম দিকে তো ওই যে চাপ লেগে। ও তুমি কি বাম হাতে লেখো? বাম হাতে লিখি। আচ্ছা আচ্ছা। বাম হাতে লেগেছিল। পরে ওএমআরসিটি আর নেওয়া হয় নাই মেশিনের সমস্যার কারণে। তারপরে আমি ওর চান্স হয়ে যায় সিএনইতে 19 প্লেস করে। আমি ভর্তি হই হ্যাবিটে ভর্তি হওয়ার পরে 2016-17 সেশনে ভর্তি হই। শেষ হওয়ার কথা ছিল আমার 2020-এ। তা ওই করোনার কারণে 2 বছর লেট হয়, 2022-এ শেষ হয়। এর মাঝখানে আমি 2020-এ এলডিপি যে ট্রেনিংটা আছে ফ্রি, ওখান থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করি।
ওয়াকার ব্যবহার করে তোমাকে চলাফেরা করতে হয়, তো এই চলাফেরা করার ক্ষেত্রে আসলে কী ধরনের বাধার সম্মুখীন হতে হয় তোমাকে? সিঁড়িতে একটু সমস্যা হয় একটু, মানে রেলিংটা না থাকলে আর কি, রেলিং ধরে উঠতে পারি আলহামদুলিল্লাহ। 3 তলায় ছিল, একাই উঠে ক্লাস করতাম। আচ্ছা। 2022 সালে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাইনাল দিন আমার চাকরিতে ঢুকি আর কি। আচ্ছা আচ্ছা। প্র্যাকটিক্যাল পরীক্ষার ফাইনালটা দিয়ে আমি তারপরে কাজে জয়েন করে ফেলি। এই যে কাজটা করছো কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। কেন ভালো লাগছে? আমার মেন্টর হেল্পফুল, তারপরে কোনো সমস্যা হলে সাথে সাথে সলভ করে দেওয়া হয়। মানে তোমাকে সহযোগিতা করছে, তাই তো? এবং পরিপূর্ণ সহযোগিতা পাচ্ছি। রেফাত, তুমি এই যে এতটা পথ পাড়ি দিয়েছো, এই পথটা মোটেই আসলে সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জ ছিল, এবং এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করেই আজকে তুমি এই পর্যায়ে এসেছো, চাকরি করছো। তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাই এই সাহসিকতার জন্য। তোমার কাছে আরও কিছু জানার আছে, তবে তার আগে চলে যাবো আমি রেহানের কাছে। রেহানের সাথে একটু কথা বলি, শুনি ওর কি কি চ্যালেঞ্জ ছিল। রেহান, তুমি এখন কি করছো? এখন হচ্ছে তিনটা সাইড পার্সেল করতেছি। একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ডাটা সায়েন্স যেটা আছে ওটার একটা ট্রেনিং করতেছি। তারপর হচ্ছে পারফিউমের একটা হবি আছে আমার, তো ওর দুইটা পার্সেল করতেছি। আর গ্রাফিক ডিজাইন এর কোর্সটা শেষ হয়েছে, তো ওটাও কিছু দূর পার্সেল করেছি আমি। ও, তার মানে তুমি তাহলে অনেক ব্যস্ত। একদিকে ডাটা সায়েন্সের উপরে ট্রেনিং নিচ্ছ, আবার যেটা বললে গ্রাফিক ডিজাইনিংয়ের উপর ট্রেনিং নিচ্ছ, আরও একটা কোর্স করছো, অনেক ব্যস্ত তুমি। কোর্স ওটা পারফিউমের হবি, তো আমার ওই দিক দিয়েও কিছু ইনকাম। এই হবিটা সম্পর্কে শুনি। আমি প্রথম শুরু করলাম ফ্রেগ্রেন্স জানা একটা পেজ আছে ফেসবুকে দেখেছিলাম, অ্যাড দিয়েছিলাম, রোজ ওদের একটা পারফিউম ছিল, মানে আতর ছিল, ওটা ফলো করলাম। তারপরে বললাম যে একবার নিয়ে দেখি কী অবস্থা। নিলাম, 220 টাকা ছিল, মনে আছে আমার এখনও। স্মেল করলাম যখন ভালো লাগলো, বললাম ওকে তাহলে এইটা এক্সপ্লোর করি। তো আস্তে আস্তে আরও কেনাকাটা বা এলাম, লোকজনের সাথে পরিচিত হইলাম। অনেক ছোটো বড়ো ভাই আছে এই জায়গায়। এখন আমি রিভিউ শুরু করেছি, যে ধরেন কোনো একটা কোম্পানি আমাকে কিছু একটা পারফিউম বা তো দিল, তারপরে থেকে আমি ওটাকে ওনাকে রিভিউ পাঠিয়ে দিই, ওনার সেল হয়, সেখান থেকে আমার কিছু ইনকাম আসে, এইরকমই কিছু। আর এটা যে পারফিউম করা শুরু করেছি আসলে যে কারণে আমার হচ্ছে যে স্মেলিং সেন্সটা, ঠিক আছে, ওটা একটু স্ট্রং এর দিকে। তার মানে এটাই আর কি আমি বুঝতে পারছি যে প্রথমে হবি ছিল, এই হবিটা থেকে এখন বলতে গেলে একটা ইনকাম সোর্সও হয়েছে, তাই তো? মোটামুটি একটা। হ্যাঁ, তাহলে তো ভালো, খুবই ভালো। তোমার পড়াশোনাটা কিসের উপরে? ম্যাথে বিএসসি অনার্স। বিএসসি অনার্স কোথা থেকে করেছো? মাওলানা এমবিএসটিউ টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে করেছো, তাই না? হ্যাঁ। তো এই যে ম্যাথমেটিক্সের মতো এরকম একটা কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করেছে আমাদের রেহান, তো এটার প্রতি এত ইন্টারেস্ট কেন? ইন্টারেস্ট আসলে ছোটবেলা থেকে ছিল, ম্যাথ পছন্দ। বিষয় হচ্ছে প্রবলেম সলভ করার একটা আছে, তো মানে সাইড আছে, তো ওর দিকটা ভালো লাগতো। ম্যাথমেটিক্স ইজ অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারলেই তো সায়েন্সটা ধরতে পারবো। আমার এই জন্যই আর কি ইন্টারেস্ট বেশি। তার মানে ম্যাথমেটিক্সটা তোমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং এই কারণে যে তোমার জটিল জটিল সমস্যা সমাধান করতে ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি তো জানো যে অনেকেই ম্যাথমেটিক্সকে ভয় পায়, ম্যাথ হচ্ছে একটা ভয়ের বিষয়, তাই না? তাই আমি জীবনে আর ম্যাথ করি না। তাই নাকি? জীবনে ঠিক ম্যাথ করি না। আচ্ছা আচ্ছা। তো এই পথটা আসলে রেফাত যেরকম বলছিল একদম সহজ ছিল না, মসৃণ ছিল না, তোমার ক্ষেত্রে কেমন ছিল সেটা? এখন এটাকে বিভিন্ন পয়েন্টে ভাগ করা যেতে পারে। যেমন ধরেন মানে অ্যাক্সেসিবিলিটি, এটা হচ্ছে যদি আমি কোনো জায়গায় যাই, ধরেন যেমন এই জিনিস যে ওয়াকার, এটা ওয়াকার যেমন এই যে স্মুথ সার্ফেস যেরকম ভালোভাবে চলে, ধরেন কোনো গ্রাউন্ড লেভেলে গেলাম, মাটির উপরে রাফ সার্ফেসে গেলে, গাছে গেলে, রাফ সার্ফেসে গেলে, এগুলো কিন্তু অত ভালো সাপোর্ট দিবে না, তাই না? ওটাও একটা অ্যাক্সেসিবিলিটি ব্যাপার আছে। আর এইটা সব জায়গায় নিয়ে উঠা যায় না, কিন্তু র্যাম্প লাগে, ইউনো, এটাই মানে বিল্ডিংগুলো যদি একটু অ্যাক্সেসিবিলিটি হতো, এটা নিয়ে চলাফেরা করা যেত। তো এটা তো সব জায়গায় নেওয়া যায় না ওয়াকার, সেই জন্য আমাদের হুইলচেয়ার হেল্প নিতে হয় মাঝে মাঝে। যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন প্রথম দিকে হুইলচেয়ার হেল্প নিয়েছি, যে পর্যন্ত মানে ওখানে অ্যাক্সেসিবল হয়নি, মানে র্যাম্প ট্যাম্প আসে নেই, তারপর লিফট আসে নেই, সেই পর্যন্ত এটা নিয়ে আসলে যাওয়া যায় নাই, মানে সিঁড়ি পর্যন্ত গেছি, তারপরে উঠছি। আর
হচ্ছে পরে হুইল চেয়ার নিতে হয়েছে, কিন্তু লিফট যখন আইসে পড়ছে তখন তো আমার চেয়ার উঠতে হয় না ইউনিভার্সিটিতে, তো এটা নিয়ে তখন যাওয়া গেছে। তাহলে তো চলাচলের ক্ষেত্রে অনেক বাধা। হ্যাঁ, তাহলে তো বোঝাই যাচ্ছে তোমাদের মতো যারা এরকম ওয়াকার ব্যবহার করে, যারা হুইল চেয়ার ব্যবহার করে, তোমরাও কিন্তু ব্যবহার করছো, তাদের জন্য তো চলাফেরাটা খুবই কষ্টের। হ্যাঁ, অনেক জায়গায় তো যাওয়া যায় না। যেমন ধরেন কোনো জায়গায় শখ হলো আমি সিলেট চলে যাবো, এটা তো ইম্পসিবল জিনিস, তাই না? সেটাই, যে ইচ্ছা হলেই তোমরা প্ল্যান করে কোথাও যেতে পারো না, পূর্ব পরিকল্পনা লাগে এবং প্রস্তুতি লাগে। হ্যাঁ, ওখানে কোন জায়গায় কোনটা রাখবো এটাও তো আগে দেখতে হবে। সো কোথাও গেলে পরে দেখা যাচ্ছে যে আমি আগে কল করে যে জায়গায় লিফটে অ্যাক্সেসরিজ আছে কিনা, এটা নিয়ে উঠানো যাবে কিনা, হুইল চেয়ার অ্যাক্সেসরিজ আছে কিনা, তবে সার্ফেসটা স্মুথ কিনা না রাফ, এটা জানিতে হয়, তারপরে আমি যেতে পারি। এটা খুবই ঝামেলা। হ্যাঁ, বিল্ডিংগুলো অ্যাক্সেসিবল করলে আরও ভালো হয়। তুমি যে বাধার কথাগুলো বা প্রতিবন্ধকতার কথাগুলো বলছো, এগুলো উত্তরণের উপায় কি? এটা উত্তরণে আসলে লার্জ স্কেলে করতে গেলে অনেক সময় লাগবে। স্মলার স্টেপে শুরু করা যায়। যেমন ধরেন হুইল চেয়ার লাগে কি একটা স্ট্রেট সার্ফেস বা এলিভেটেড সার্ফেস লাগে, যেহেতু সিঁড়িতে এটা হুইল চেয়ার ওঠানো অসম্ভব। তো এলিভেটেড সার্ফেসের ব্যবস্থা, মানে এলিভেটের ব্যবস্থা করা যেতে পারে। ও ক্ষেত্রে মানে ঠিক হয়ে যাবে। আর যদি রাফ সার্ভিস থেকে মানে ধরেন গ্রাস লেভেল থেকে কোনো বিল্ডিং উঠাইতে হয়, তখন প্রত্যেকটা বিল্ডিং কিন্তু র্যাম্পের ব্যবস্থা করা হইতে পারে বা আলাদা স্পেসের ব্যবস্থা করা যায়, এখান থেকে হুইল চেয়ার যাবে, একটা রুটের ব্যবস্থা করা হয়তো, ওটা ইজিলি সলভ করা সম্ভব। আর একটা বিষয় হচ্ছে আমরা যে বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, হ্যাঁ, বিল্ডিংয়ের ভেতরে ঢুকার পরে আমাদের কিন্তু অনেক সময় বাথরুম লেগে যেতে পারে, মানে বাথরুম তো ইউজ করার প্রয়োজন হতে পারে। এইটা জিনিস কিন্তু খুবই মানে একটু স্পর্শকাতর বিষয় হয়ে যায়, কারণ হচ্ছে এই হুইল চেয়ার নিয়ে বা ওয়াগান নিয়ে বাথরুমে যাওয়াটা আর বের হয়ে আসাটা অনেক টাফ বিষয়, ঠিক আছে? তো এটা একটু মনিটর করলে আমাদের এই সকল ডিভাইস নিয়ে যাতে আমরা আমাদের ওয়াশরুমগুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, তাহলে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে এন্ট্রেন্সটা, বাথরুমের যে এন্ট্রেন্স সেটা একটু স্পেশাস রাখতে হবে, ঠিক আছে? আর ওই যে বললে বিট যেটাতে ওয়াকার বা হুইল চেয়ার উঠাইতে হয়, সেটা একটু লো করে দিতে পারলে ওটা উঠানোটা ইজি হবে। আর ভেতরে যেটা হবে সেটা হচ্ছে হাই কমোড রাখতে হবে মাস্ট, কারণ অনেকেই তো স্কোয়াটিং পজিশনে বসতে পারে না, রাইট? একদম। হাই কমোড রাখলে জাস্ট সিটিং পজিশনে বসলো, কাজ শেষ করে গেলো। আর একটা বিষয় হচ্ছে বাথরুমের ভিতরে স্পেস রাখতে হবে, ঠিক আছে, যাতে এই ডিভাইস নিয়ে গেলে পরে সেটা মুভ করা যায় ইজিলি, ঠিক আছে? দর্শক, রেহান যেমনটা বলছিল, সে হুইল চেয়ার ব্যবহারকারী পার্সনই হোক কিংবা ওয়াকার ব্যবহারকারী পার্সনই হোক না কেন, ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে তাদেরকে নানা বিপত্তিতে পড়তে হয়। সবচেয়ে বড় বাধা হচ্ছে ওয়াশরুমের প্রবেশ মুখটা, সেটা স্পেশাস না। যেটুকু স্পেস থাকলে আসলে এই অ্যাসিস্টিভ ডিভাইসগুলো ঢোকানো সম্ভব, সেটার জন্য মোটেই প্রশস্ত নয়। পাশাপাশি ওয়াশরুমগুলো ডিসএবিলিটি ফ্রেন্ডলি নয়। এই বিষয়গুলো বারবারই কিন্তু উঠে আসছে নানা আলোচনায়, নানা আয়োজনে। আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা এই সকল অ্যাসিস্টিভ ডিভাইস ব্যবহার করেন, তারা কিন্তু বারবারই এই কথাগুলো বলছেন। প্রত্যেকটা পাবলিক প্লেসে এই প্রতিবন্ধী বান্ধব ওয়াশরুমগুলো এখন সময়ের দাবি, কারণ প্রত্যেকটা মানুষের অধিকার যা আছে, আমাদের প্রতিবন্ধী জনগোষ্ঠীরও সেই একই অধিকার আছে। সুতরাং তারা তাদের অধিকারের জায়গা থেকে যাতে ফ্রি মুভ করতে পারে, যে কোনো জায়গায় নির্বিঘ্নে পৌঁছতে পারে, যেতে পারে, সময় কাটাতে পারে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগ অত্যন্ত জরুরি। রাষ্ট্র যদি এগিয়ে আসে, তবে এই সমস্যাটা অচিরেই সমাধান করা সম্ভব। তাই তো রেহান? হ্যাঁ। বার্জার লাক্সারি সিল্ক ওয়েডিং ল্যাম্প শুটে আপনার বিয়ের মোস্ট গ্ল্যামারাস ছবিটি শেয়ার করুন আর টপ কাপল চলে যান মালদ্বীপসে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। রেহানের কিন্তু হবির বিষয়টা জেনে গিয়েছি, তোমার হবির বিষয়টা আমি জানি না। তুমি একজন CSC ইঞ্জিনিয়ার, এর বাইরে আসলে হবিটা কি রেফাতের? আমার এগুলো করতে ভালো লাগে। হ্যাঁ, এইটা করতে ভালো লাগে, এগুলো নিয়ে ব্যস্ত থাকতে। এর কোন কোন টপিকের উপর তুমি অনেক বেশি আগ্রহী বা ইন্টারেস্ট পাও এবং এগুলো নিয়ে ব্যস্ত থাকো? এই যে যেমন নিজের আমাকে নিয়ে কোর্স করা আছে, এটা এই কারণেই করছি, আমার আগ্রহ আছে। আচ্ছা, তারপরে এই সেক্টরে আমি জব নিয়েছি। তার মানে তোমার CSCর উপরই আগ্রহ? জি। এবং এই সেক্টরে তুমি জব নিলা? যদি সম্ভব হয়
আমি পড়াশোনা আগে যেতে চাই আর। রেহান, তুমি নিজেকে কোথায় দেখতে চাও ভবিষ্যতে? নিজেকে এতটুকু সফল বানাতে চাই যাতে আমাদের মতো লোকজনকে কেউ অবহেলা না করে। রেহান ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায়? I want to continue what I'm doing right now, just in a larger scale, right? যেমন আমার পারফিউমের যে হবিটা আছে ওটাকে আমি একটা স্কিল বড় করব। তারপরে আমার মুভির দিকে একটা টান আছে, তো ওটা নিয়ে একটু কাজটা করতেছি, মানে আমি রিসার্চিং যে কী করা যায়, বা এটাই মানে এমন একটা স্টেজে যাব যে যাতে আমার প্রত্যেকটা হবিকে একটা মানে অ্যাবস্ট্রাক্ট থেকে কনস্ট্রাক্টেবল একটা ফর্ম দেওয়া যায়, ঠিক আছে? রেফাত এবং রেহানের আজকের এই যে সফলতা, আজকের এই পর্যায়ে আসা, কার অবদান সবচেয়ে বেশি বলে মনে হয় এর পেছনে? বাবা মা, মায়ের কথা থাকে বলতে হয়, কারণ মা তো আমাদের কাছে 24/7 থাকতো। বাবার সাপোর্ট লাগতো, তারপর মানে মেন যে সাপোর্টটা দেওয়া সেটা তোমার মাই দিত। দুই ভাই কিভাবে সময় কাটানো হয়? দুই ভাই মানে আলাদা আলাদা হবে না, মানে একাতে যখন বসি তখন গল্প করে যাবে আর কি, গেম টেম খেলি, এটাই। আচ্ছা, আমি বুঝতেই পারছিলাম তোমাদেরকে অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। আজকে যখন একটা পর্যায়ে চলে এসেছো, নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে এসেছো, তখন কি মনে হয় চ্যালেঞ্জগুলো কি কমেছে? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই কমে গেছে, কারণ যেহেতু আমার নিজস্ব একটা অ্যাক্সেস আছে, একটা সাইডে নিজস্ব একটা অ্যাক্সেস আছে, সুতরাং ওই সেক্টরটা আমি কমে আনতে পারলাম। তবে ধরেন ওভারঅল যে চ্যালেঞ্জেস, তো ওগুলো তো আর মানে একা নির্বাহ করা সম্ভব না। প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে কি বলতে চাও সমাজকে, রাষ্ট্রকে? চ্যালেঞ্জ করার জন্য আসলে এক সেন্টেন্স বলতে হবে গিভ আস অ্যাক্সেস, ঠিক আছে? অ্যাক্সেস টু এভরিথিং দ্যাট ইউ পিপল ডু, দ্যাট ইউ পিপল হ্যাভ অ্যান্ড ইউ পিপল ওয়ান্ট হ্যাভ। কারণ আমরা তো আলাদা কেউ না, ঠিক আছে? উই আর বর্ন ইন দিস সোসাইটি, উই লিভ ইন দিস সোসাইটি, উই লিভ উইথ ইউ অ্যান্ড আস আর পিয়ার্স। তো আমরা আলাদাভাবে কেউ না দেখে টোটাল অ্যাক্সেস দিয়ে মানে ইজিলি আর সাইমেলটেনিয়াসলি পাই, তাহলে কিন্তু অনেক দূর সম্ভব যে চ্যালেঞ্জ করে এডিকেট করা, রাইট? মানে সবার জন্য সমান অধিকার, তাই তো? হ্যাঁ, সমান বলতে ধরেন না, যার একটু হেল্প বেশি লাগলো তাকে একটু বেশি দেওয়া হলো, ইকুয়ালিটি না ইকুইটি। ইকুয়ালিটি না, চমৎকার বলেছে রেহান, বলেছে ইকুয়ালিটি না ইকুইটি। আমরা কিন্তু এটা বলি যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ মানে হচ্ছে তাদের কিছু বিশেষ চাহিদা রয়েছে, সাধারণ মানুষের থেকে তাদেরকে একটু বেশি সময়, বেশি সুযোগ, বেশি সাপোর্ট দেওয়া প্রয়োজন। রেহান সেটাই বুঝিয়েছে, সেই বিষয়টাকে মাথায় রেখেই যেন সব কিছু নির্ধারণ করা হয়। আমি কি ঠিক বলেছি? জি। খুব ভালো লাগে কোন বিষয়টা তোমার কাছে? ভালো লাগে বলতে আমি যে পার্সিউ করি, তো এটাই, এই কাজটাই ভালো লাগে। হ্যাঁ এটাই। রেফাত, তোমার কাছে খুব ভালো লাগার বিষয় কি? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আছে, যেমন আমি যেগুলো কাজ করতেছি এগুলো খুব ভালো লাগে, মান দেওয়ার উপন্যাস করতে ভালো লাগে কিছু। আচ্ছা, তোমাদের একটা ছোট বোন আছে, আচ্ছা। তোমরা তার বড় ভাই। বড় ভাইতে তো অনেক দায়িত্ব কর্তব্য, তাই না? হ্যাঁ। এই বোনের সাথে সম্পর্কটা কিরকম, আর এই দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে বড় দুই ভাই কি কাজ করে, আমি এটা একটু জানতে চাই। আমার সাথে ওর সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো আর কি। যেমন মনে করেন আমি নিজের জন্য কিছু কিনলাম, হ্যাঁ, ওকে যদি না দেই বাসায় ঢুকতে দেবে না আমাকে। আচ্ছা, এটা খুব মজা লেগেছে যে ভাই বোনের মধ্যে সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো। আর রেহানের ক্ষেত্রে আমার যা জিনিস ঠিক আছে সবই তো তার। ধরেন আমি এই জ্যাকেটটা পরে আছি, তাহলে আমি কাঁথে খুলবো, ও পরে বসে থাকবে, এটা হতেই পারে। আর বড় ভাইয়ের কাছে এই আবদারটুকু তো রাখতেই পারে ছোট বোন, তাই না? শি অ্যাকচুয়ালি লাইকস টু মিরর মি আ লট, তো আমি যা করবো আমাকে অনেকটাই ফলো করে। আচ্ছা, বুঝতে পারছি, খুবই মজার সম্পর্ক বোনের সাথে দুই বড় ভাইয়ের, তাই তো? আমি শুনেছি তোমরা একাধিক ভাষায় কথা বলতে পারো। রেফাতের কোন কোন ভাষার উপর দখল আছে? এই যেমন হিন্দি বলতে পারি, মানে একটু পড়তেও পারি, আচ্ছা। আবার শুনলে বুঝতেও পারি। ইংরেজি? ইংরেজি মোটামুটি আছে, স্পিকিং একটু কম, কিন্তু বুঝতে পারো? বুঝতে পারি ঠিক মতো, লিখতে পারি। আর রেহান? বাংলা তো এটা তো জানা কথা, সবাই বাংলা পারবে, তো ইংলিশ, হিন্দি,
তারপর হিন্দি কয়েকটা ডাইলেক্ট আছে ওটা না বললাম, আর জাপানিজ যেহেতু আমার অ্যানিমে দেখার একটা হবি আছে ওটাও জাপানিজ ভাষার উপরও তোমার দখল আছে তাহলে? হ্যাঁ মোটামুটি কনভার্সেশনাল লেভেলে আর কি। বেড়াতে পছন্দ করো তোমরা? হ্যাঁ অনেক, কিন্তু এখন বেড়ানো হয় না যেহেতু এই ঢাকা শহরটা আপাতত অচেনা হয়ে গেছে। আমার খুব ভালো লাগলো তোমাদের সাথে আলাপ করে। দুজন সাহসী মানুষের সাথে আমি আলাপ করলাম, যাদের কথা শুনে আমি তো অনুপ্রাণিত হয়েছি, এবং আমার বিশ্বাস আজকে দর্শক যারা আপনারা বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটি দেখছেন তারাও বুঝতে পেরেছেন কি অদম্য মেধাবী, কি অদম্য সাহসী দুটো মানুষ। ধন্যবাদ। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, রেফাত এবং রেহানের সাথে কথা বলে আসলে আমার এমনটা মনে হচ্ছিল যে সত্যি যদি সাহস থাকে, যদি চেষ্টা থাকে, আর সেই লক্ষ্যটা স্থির থাকে, তবে যে কোনো বাধাই আসুক না কেন, যে কোনো প্রতিবন্ধকতাই আসুক না কেন সামনে, সেটাকে পাড়ি দিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে এগিয়ে যাওয়া সম্ভব। রেফাত এবং রেহান পেরেছে। দর্শক, প্রতিবন্ধী মানুষগুলো তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে, তাদের মেধার বিকাশ ঘটিয়ে রেফাত রেহানের মতো এমন অনুকরণীয়, অনুসরণীয় দৃষ্টান্ত হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে। তবে সেক্ষেত্রে প্রয়োজন হচ্ছে আমাদের সবার এগিয়ে আসার। আমাদের সহমর্মিতা দিয়ে, আমাদের সহযোগিতা দিয়ে আমরা রেফাত রেহানের মতো এই বিশেষ সাহায্য সম্পন্ন মানুষগুলোর পাশে এসে দাঁড়াবো এবং তাদের এগিয়ে যাওয়ার পথটাকে সুগম করে দেব। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,